দেখেন, রায়ের পূর্বে ক্রোক গুরুত্বপূর্ণ। এবার পরীক্ষায় এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, আপনি আপনি একটু মিউট করেন। অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট বলতে কি বুঝেন? কোন কোন ক্ষেত্রে রায়ের পূর্বে ক্রোক করা যায়? রায়ের পূর্বে ক্রোক বা রায়ের পূর্বে আটকের মধ্যে পার্থক্য কি? আলোচনা করুন। আমরা একটু দেখি যে দেওয়ানি কার্যবিধির 1908-এর 38 আদেশে রায়ের পূর্বে ক্রোধ ও রায়ের পূর্বে আটক সম্পর্কে আলোচনা করা হয়েছে। কত আদেশে? 38 আদেশে। এখানে রায়ের পূর্বে আটক বলতে কি বুঝাইতেছে? দেখেন, দেওয়ানি কার্যবিধির 1908-এর 38 আদেশের 1 থেকে 4 বিধি পর্যন্ত রায়ের পূর্বে আটক সংক্রান্ত বিধান বলে আলোচনা করা হয়েছে শুধুমাত্র অর্থের মোকদ্দমায়। বাদী রায়ের পূর্বে আটক বা গ্রেপ্তারের আবেদন করতে পারে। আদালত রায়ের পূর্বে বিবাদীকে গ্রেপ্তারের আদেশ দিতে পারে যদি বিবাদী অর্থের মোকদ্দমায় বাদীকে বিলম্বিত করার উদ্দেশ্যে বা তার বিরুদ্ধে জারি হতে পারে এমন কোনো ডিক্রি ব্যাহত বা বিলম্বিত করার জন্য। তাহলে সে যদি বিবাদী আত্মগোপন করেছে অলরেডি, বা বিবাদী আদালতের সীমানা ত্যাগ করেছেন, বিবাদী আত্মগোপন বা বিবাদী আদালতের সীমানা ত্যাগ করার উদ্যোগ নিয়েছেন, এরপরে বিবাদী তার সম্পত্তি বা সম্পত্তির কোনো অংশ হস্তান্তর করেছে বা আদালতের এখতিয়ার স্থানীয় সীমা হতে অপসারণ করেছে, তাইলে মোটামুটি রায়ের পূর্বে আটক করবে। এই 1 থেকে 4 বিধি পর্যন্ত হচ্ছে হলো আপনার অর্থের মোকদ্দমায়। ওই জায়গায় একটু দাগ দেন, অর্থের মোকদ্দমায় এই বিষয়টা হবে। তবে এখানে আটক করবে কখন? আপনার অ্যারেস্ট বিফোর জাজমেন্ট হবে হলো তখন যখন মনে করেন উনি অলরেডি চলে গেছে বা চলে যাওয়ার চেষ্টা করছে, তাইলে তো আপনি এখানে টাকা পাবেন না। উনি যদি চলে যায়, রায়ের পূর্বে যদি উনি চলে যায়, তাহলে মামলাটার কি হবে? তো এই জন্য আপনি অ্যারেস্ট করার জন্য আদালতের কাছে প্রার্থনা করবেন বা প্রার্থনা করতে যাচ্ছেন যেন ওনাকে গ্রেপ্তার করা হয়। উদাহরণ দেখেন, করিম খাদিজার বিরুদ্ধে 5 লক্ষ টাকা আদায়ের মোকদ্দমা দায়ের করছে। করিম খাদিজাকে উক্ত টাকা না দেওয়ার উদ্দেশ্যে একমাত্র 3 কাঠা জমি বিক্রয় করে দিয়েছে। এক্ষেত্রে বাদী করিম বিবাদী খাদিজার বিরুদ্ধে আদালতে রায়ের পূর্বে বিবাদীকে আটক করা বা গ্রেপ্তারের আবেদন করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। তাইলে যখনই দেখবে যে অর্থের মামলায় উনি চলে যাচ্ছে, তাইলে ওই ক্ষেত্রে কি করতে পারবে? রায়ের পূর্বে তাকে গ্রেপ্তারের আবেদন আপনি করতে পারবেন। এরপরে হচ্ছে হলো 38 আদেশের 1 বিধি। আমরা যদি বিধি আকারে যদি দেখি, আহ বাদীকে কেন আটক করা হবে না, প্রথমে কারণ দর্শানোর নোটিশ দিবেন। প্রথমে কি করবেন? কারণ দর্শানোর নোটিশ দিবেন। তাহলে কারণ দর্শানোর নিচে একটু আন্ডারলাইন করেন, এই হলো গুরুত্বপূর্ণ। 2 বিধিতে বলতেছে যে আদালত বিবাদীকে জামানত প্রদানের নির্দেশ দিতে পারেন। কি পারেন? জামানত প্রদানের নির্দেশ দিতে পারেন। 38-এর 1 বিধির অধীন কারণ দর্শানো যদি ব্যর্থ হয় বা আদালত সন্তুষ্টি অর্জন না করে, তাহলে কি করতে পারবেন? ওনাকে জামানত প্রদানের নির্দেশ দিতে পারেন। প্রথমে 1-এ বলতেছে যে আপনি কারণ দর্শানোর নিচে আন্ডারলাইন করেন। 2-এ বলতেছে যে ওনাকে জামানত প্রদানের নির্দেশ দিতে পারেন। কেন? উনি কারণ দর্শাইতে পারে নাই সঠিকভাবে। হ্যাঁ। 3-এ কি বলতেছে দেখেন, বিধি 3-এ বলতেছে আদালত জামিনদারকে অব্যাহতি দিয়ে নতুন বন্ড সম্পাদন, নতুন করে জামানত প্রদানের নির্দেশ দিতে পারেন। ওনাকে আবার নতুন করে জামানত প্রদানেরও নির্দেশ দিতে পারেন। এখন 4 বিধিতে বলতেছে যে আদালত বিবাদীকে রায়ের পূর্বে আটক করতে পারেন যদি তিনি 38 আদেশের 2 ও 3 বিধির অধীন 2 বিধিতে কারণ দর্শাই উনি 3 বিধিতে যদি উনি জামানত দিতে না, 2 বিধিতে যদি উনি জামানত দিতে না পারেন এবং 3 বিধিতে যদি উনি নতুন করে নতুন বন্ড সম্পাদন করতে বা নতুন জামানত প্রদান করতে যদি উনি ব্যর্থ হন, তাহলে 4-এ এসে ওনাকে কি করতে পারবেন? আপনি আবেদন করতে পারবেন ওনাকে গ্রেপ্তারের জন্য। এই হলো কথাবার্তা। তাইলে আমরা একে হলো কারণ দর্শানোর। প্রশ্ন করতে পারি? জি, সরি, বলেন। আমি কি প্রশ্ন করতে পারি স্যার? বলেন বলেন, হ্যাঁ। আর এই যে জামিনদারের অব্যাহতি যেটা বুঝলেন, জামিনদার এখানে জামিনদারের অব্যাহতি, জামিনদার কেন এখানে থাকবে? যে আমি জামানত দিব এই মর্মে কি আরেকজন, যেমন ফৌজদারি মামলায় জামিন নিলে একজন জামিনদার থাকে, ঠিক এইরকম ভাবে কি আরেকজন কাকে সই করে দিতে হবে?
এরকম এরকম জামিনদার এরকম বন্ড আর কি। এখানে একটা হলো সিকিউরিটি আর একটা হলো সিউরিটি, অর্থাৎ অন্য কোনো একটা জামিনদার দেওয়া লাগতে পারে। হ্যাঁ, আমরা আমরা দেখছিলাম না, যেমন ফৌজদারিতে আমরা মোসলাকার বিধানগুলোতে এখানে জামিনদার সহ অথবা জামিনদার ব্যতীত ওই বিষয়গুলো আর কি। এখানেও সেম জামিনদার থাকতে পারে, জামিনদারকে অব্যাহতি দিয়ে নতুন বন্ড সম্পাদনের আদালত যদি দেখেন যে না আগের যে জামিনদার ছিল ওনাকে বাদ দিয়ে নতুন করে নতুন বন্ড সম্পাদন বা নতুন করে জামানত প্রদানের জন্য নির্দেশ দিতে পারেন। এই যে তিনটা, যে উনি কারণ দর্শানো নোটিশ দিবেন, এরপরে নতুন করে আবার তাকে জামানত প্রদানের নির্দেশ দিবেন। উনি কেন নির্দেশ দিবেন? কারণ উনি কারণ দর্শাইতে ব্যর্থ হয়েছে। এরপরে আবার দেখতেছে যে না উনি এটাও পারে নাই, জামানতও দিতে পারে না, আবার বলবো যে তাইলে আপনার আগের জামিনদার বাদ, এটাকে বাদ দিয়ে নতুন করে আপনি বন্ড সম্পাদন করে নতুন করে জামানত প্রদান করেন। এই হলো বিষয়। তারপরে এসে ওনাকে 2 এবং 3 বিধির অধীন যদি উনি শর্ত যেগুলো দিয়েছে, যে দুটো শর্ত ওনাকে দেওয়া হয়েছে 2 এবং 3-এ, তাহলে 4-এ এসে ওনাকে বললো যে কেন আপনাকে আটক করা হবে না, ওনাকে আটক করবে। এই হলো বিষয়। আপনি 38 4 বিধি দিয়ে আপনি করবেন, ঠিক আছে, আটকের জন্য আপনি আবেদন করতে পারবেন। আমরা দেখবো ইনশাল্লাহ। এরপরে দেখেন, আমরা এখন আসবো হচ্ছে হলো রায়ের পূর্বে যদি আটকের বিরুদ্ধে বিবাদীর প্রতিকারটা কি। রায়ের পূর্বে আটকের বিরুদ্ধে যে বিবাদী আছে ওনার প্রতিকারটা কি, উনি কি করবে? 2 এবং 3 বিধির অধীন প্রদত্ত আদেশ হলো একটা আপিলযোগ্য আদেশ। 38-এর 2 এবং 3 বিধিটা কি? আপিলযোগ্য আদেশ। আপনারা ওই যে কত 43 নাকি 43-এর যে 25টা আপিলযোগ্য আদেশ আছে না, তার 43 মধ্যে না? এটা একটা। হ্যাঁ 43 না, জি আমি জি। যদি বললাম হ্যাঁ 43। এই 38-এর এই 2 এবং 3 বিধিটাও একটা আপিলযোগ্য আদেশ। এক্ষেত্রে বিবাদী 43 আদেশের এক বিধি অনুযায়ী উচ্চ আদালতের এখানে বিবিধ আপিল করতে পারবে। এরপরে হলো উনি 4 বিধির অধীন আদালত বিবাদীকে রায়ের পূর্বে আটকের আদেশ দিলে যে সংক্ষুব্ধ বিবাদী দেওয়ানি কার্যবিধির 104 ধারা অনুযায়ী উচ্চ আদালতে বিবিধ আপিল দায়ের করতে পারবেন। এই হলো কাহিনী। যেমন এখানে 38 আদেশ অনুযায়ী আদালত বিবাদীকে অনধিক 50 টাকা 6 সপ্তাহ আমরা পড়ছিলাম না, এবং 50 টাকার অধিক হইলে 6 মাস পর্যন্ত দেওয়ানি কারাগারে আটক রাখতে পারেন। এরপরে হলো বাদী কর্তৃক 38-এর 4 বিধির অধীন রায়ের পূর্বে আটকের আবেদন যদি না মঞ্জুর করা হয়, তাহলে সংক্ষুব্ধ বাদী দেওয়ানি কার্যবিধির উনি কি করতে পারবেন? 115 ধারার অধীন রিভিশন দায়ের করতে পারবেন। এই হলো মোটামুটি কার্যক্রম। এটি হলো আমরা 1 থেকে 4 পর্যন্ত দেখছি হলো আটকের বিধানটা। এবার আমরা একটু ক্রোকের বিধানটা একটু দেখি। এবার হরজুন কিন্তু এই জায়গাটা এবার পরীক্ষায় আসতে পারে, কথা বুঝছেন কিনা? গতবার আসছে হলো মনে করেন কোথা থেকে আসছে, ওই যে প্লিডিং শ্যাল কন্টেইন অনলি ম্যাটেরিয়াল ফ্যাক্ট। প্লিডিং এর মধ্যে কি থাকে? ম্যাটেরিয়াল ফ্যাক্ট থাকে, কোনো আইন কানুন এগুলো থাকে না। এরপরে আসছিল হলো যে 9 আদেশ থেকে আসছে হাজিরা গড় হাজিরার বিষয়গুলো। হ্যাঁ, এবার আর এই জায়গা থেকে আসার সম্ভাবনা নাই। তবে আরেকটা প্রশ্ন আসছে যে বাদীর অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন শুনানির দিন কোনো পক্ষই যদি হাজির না থাকে নামঞ্জুর করা হয়, সেক্ষেত্রে একটা দরখাস্ত, অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত নামঞ্জুরের আদেশটি বাতিল চাইতেছেন, ওইরকম একটা মুসাবিদা আসছে। তবে ক্রোকের জায়গাটা গুরুত্বপূর্ণ আছে, এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে যে কখন রায়ের পূর্বে ক্রোক, কখন আপনার হলো কখন রায়ের পূর্বে গ্রেপ্তার করা যায়, এবং এর আদলে একটা মুসাবিদাও হয়তো চাইলে দিতে পারে। আমরা একটু এটা দেখি, খুব ভালোভাবে আমরা দেখার চেষ্টা করব। আমরা এখন দেখি হলো যে সকল ক্ষেত্রে রায়ের পূর্বে ক্রোক করা যায়। এটা হলো আপনার হচ্ছে হলো 5 বিধি, 38 আদেশের 5 বিধিতে বলতে হয় যে অথবা 6 বিধির অধীনে আদালতের রায়ের পূর্বে ক্রোকের আদেশ দিতে পারেন। 5-এও পারে, 6-এও পারে। বলতে হয় যে তার সম্পত্তির সমগ্র বা কোনো অংশ যদি সে হস্তান্তর করার উদ্যোগ নেয়, সে কি করতেছে? সম্পত্তিটা আগে কিন্তু উনি বিক্রি করে দিছে, এবার কিন্তু উনি কি করছে? এটা এখনো বিক্রি করে নাই, তবে উনি হস্তান্তর করার একটা উদ্যোগ নিয়েছে এবং তার সম্পত্তির সমগ্র বা কোনো অংশ আদালতের এখতিয়ারভুক্ত সীমানার বাইরে অপসারণের উদ্যোগ নিয়েছে। এখানে হলো উদ্যোগ, দুটাই, বিক্রি করেনি। কিন্তু আগের গল্পতে আমরা কি দেখছিলাম? আগের সত্যতে আমরা কি দেখছিলাম? যে উনি কি করেছে? আপনার বিবাদী আত্মগোপন করেছে অথবা বিবাদী তার আদালতের সীমানা ত্যাগ করেছেন। হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু। আর এখানকার মধ্যে পার্থক্য হলো, এখানে হচ্ছে হলো, ওখানে হলো অর্থের মামলাতে, আর এখানে হলো কিসের?
এখানে হলো সম্পত্তি, এখানে হলো কি সম্পত্তি। এই দুটা জিনিস পার্থক্যটা একটু মনে রাখবেন। ওখানে হচ্ছে হলো অর্থ সংক্রান্ত বিধিবিধান, আর এখানে হচ্ছে হলো আপনার হলো সম্পত্তি। সম্পত্তি উনি হস্তান্তর করার উদ্যোগ নিচ্ছে, অথবা উনি তার এখতিয়ার ভুক্ত সীমানার বাইরে অপসারণ করার উদ্যোগ নিয়েছে। এরপরে দেখেন, আমরা দেখি 5 বিধিতে কি বলতেছে। বলতেছে বিবাদী জামানত দেওয়ার নির্দেশ দিতে পারেন, বা কেন তিনি জামানত দিবেন না। মানে উনি যে জামানত কেন নিচ্ছে, কারণ উনি যেন কি করতে না পারে, উনি যেন তার সম্পত্তির কোনো অংশ হস্তান্তর করতে না পারেন বা কোনো সীমানার বাইরে অপসারণ করার উদ্যোগ নিতে না পারেন। এই জন্য আদালত তাকে বিশ্বাস যেন করতে পারে, এই জন্য তাকে জামানত দেওয়ার নির্দেশ দিতে পারেন, এবং বলতে পারেন যে কেন জামানত দিবে না, কারণ দর্শানোর নোটিশ দিতে পারেন। আবারও কারণ দর্শানোর নোটিশ আমরা 38 আদেশের একে দেখছিলাম না, কারণ দর্শানোর নোটিশ। এখানেও সেম কারণ কারণ দর্শানোর নোটিশ দিবে যে কেন তুমি জামানত দিবা না। তাহলে উনি যদি পর্যাপ্ত কারণ দেখাইতে পারে তাহলে জামানত দেওয়া লাগবে না। এরপরে 6 বলতেছে আদালত বিবাদীর সম্পত্তি রায়ের পূর্বে ক্রয় করতে পারেন যখন 5 বিধির অধীন উনি কি করতে ব্যর্থ হয়, জামানত প্রদানে ব্যর্থ হয়। ওনাকে বলবে যে জামানত যদি দিতে না পারে, উনি যদি জামানত দিবে না কেন সেই মর্মে কারণ দর্শাইতেও না পারে, ওনাকে দুইটা কাজ করতে হবে। হয়তো উনি জামানত দিবে, নাইলে উনি যে কোনো একটা কারণ দর্শাইতে বলবে যে আমি এই প্রেক্ষিতে আমি এই করতেছি। ওনাকে যে শোকজ করা হয়েছে ওটার উত্তর উনাকে দিতে হবে, আর না হলে ওনাকে জামানত দিতে হবে। এখন উনি কি করতেছে, উনি কারণও দর্শাইতে ব্যর্থ হয়েছে, উনি জামানত কেন দিতে পারতেছে না, উনি ওই কারণটা দেখাইতে পারে নাই। বাট এই ওনাকে কি করবে, ওনার রায়ের পূর্বে অর্থাৎ ওনার সম্পত্তিটা ক্রোক করা যাবে, অর্থাৎ আদালতের এখতিয়ারের মধ্যে নিয়ে যাবে, উনি ক্রোক করে আদালতের কাছে নিয়ে যাবে। এখন এই ক্ষেত্রে রায়ের পূর্বে ক্রোকের বিরুদ্ধে বিবাদীর প্রতিকারটা কি? এই যে বিবাদীর যে সম্পদ ওনারা ক্রোক করে ফেললো, এই 6 আদেশের অধীন রায়ের পূর্বে আদেশ হলো, এটাও একটা কি আপিলযোগ্য আদেশ। তাই 43 আদেশের 1 বিধির অধীন উচ্চ আদালতে আপিল করা যাবে, কিন্তু রায়ের পূর্বে ক্রোক আবেদন যদি প্রত্যাখ্যান করা হয়, আপিল মানে তাই এর বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন করতে পারবে যদি এটা প্রত্যাখ্যান করে। ক্রোকের আবেদন তো করে হলো বাদী করে বা বিবাদী যেই করুক, যেই এখানে প্রত্যাখ্যান করলে উনি রিভিশন করতে পারবে। এই হলো বিষয়। সরি ভাই, একটু একটু মিউট করেন, একটু মিউট করেন। হ্যাঁ, রেকর্ড করতেছিলাম তো, একটু মিউট করেন। এরপরে আমরা একটু পার্থক্যটা একটু দেখার চেষ্টা করি, রায়ের পূর্বে আটক এবং রায়ের পূর্বে ক্রোকের মধ্যে পার্থক্যটা কি আমরা একটু দেখার চেষ্টা করি। যে এখানে সংজ্ঞাগত পার্থক্য আছে। আদালত অর্থ আদায়ের মোকদ্দমায় বিবাদী পরাজিত হওয়ার আশঙ্কায় তার সম্পত্তি হস্তান্তর বা অপসারণ করলে, বাদী নিজে নিজে পলায়ন করলে বা উদ্যোগ নিলে, তাইলে বাদীর আবেদনের প্রেক্ষিতে মোকদ্দমা চলাকালীন সময়ে আদালত বিবাদীকে গ্রেপ্তার বা আটক করলে তাকে রায়ের পূর্বে আটক বলে। পক্ষান্তরে অর্থ আদায় সহ অন্যান্য মোকদ্দমার ক্ষেত্রে বিবাদী মোকদ্দমায় পরাজিত হওয়ার আশঙ্কায় মোকদ্দমা চলাকালীন সময়ে তার কোনো সম্পদ যদি উনি হস্তান্তর করে বা অপসারণ করার উদ্যোগ নেয়, তখন বাদীর আবেদনের প্রেক্ষিতে আদালত মোকদ্দমা চলাকালীন সময়ে বিবাদী সম্পত্তি ক্রোক করলে তাকে রায়ের পূর্বে ক্রোক বলে। হ্যাঁ, একটাতে হচ্ছে হলো আমরা দেখতেছি আটক এবং ক্রোকের মধ্যে পার্থক্যটা কোথায়। আমরা সংজ্ঞাগত দেখলাম, এরপরে ধারাগত দেখি, ধারাতে বা আদেশগত দেখি। যেমন রায়ের পূর্বে আটক সম্পর্কে দেওয়ানি কার্যবিধির ধারা 94 ক এবং আদেশ 38-এর 1 থেকে 4 পর্যন্ত আলোচনা করা হয়েছে। আদেশ 38-এর বিধি 1 থেকে 4 পর্যন্ত আলোচনা করা হয়েছে। পক্ষান্তরে রায়ের পূর্বে ক্রোক সম্পর্কে দেওয়ানি কার্যবিধির ধারা 94-এর খতেও দেখবেন, ওখানেও বলা আছে। দেখবেন যে ওখানে এখন 38 আদেশের 6 থেকে 12 পর্যন্ত আলোচনা করা হয়েছে। এই হলো দুটো পার্থক্য। 3 নম্বর পার্থক্য হচ্ছে হলো আটক বা ক্রোক। রায়ের পূর্বে আটকের আদেশ দেওয়া হয় বিবাদীকে গ্রেপ্তার করার জন্য। কাকে গ্রেপ্তার করার জন্য? বিবাদীকে গ্রেপ্তার করার জন্য রায়ের পূর্বে আটক করা হয়, কিন্তু রায়ের পূর্বে ক্রোকের আদেশ দেওয়া হয় বিবাদের সম্পত্তি ক্রোক করার জন্য। এটা বুঝতে হবে, একটা হলো আটকের জন্য, আরেকটা হলো সম্পত্তি ক্রোক করার জন্য। এর পরবর্তীতে দেখেন
আপনার রায়ের পূর্বে আটকের ক্ষেত্রে বিবাদী তার সম্পত্তি ইতিমধ্যে কি করছে, হস্তান্তর বা অপসারণ করে ফেলেছে। আমরা যেটা বলছিলাম, রায়ের পূর্বে আটকের ক্ষেত্রে বিবাদী কি করেছে, তার সম্পত্তি ইতিমধ্যে হস্তান্তর বা অপসারণ করে ফেলেছে। কিন্তু বিবাদী যদি তার সম্পত্তি হস্তান্তর বা অপসারণের উদ্যোগ নেয়, সেক্ষেত্রে আদালত বিবাদীর সম্পত্তি রায়ের পূর্বে ক্রোক করতে পারে। ঠিক আছে, এবার মামলার প্রকৃতিটা কেমন হবে? শুধুমাত্র অর্থের মামলায় আদালত বিবাদীকে রায়ের পূর্বে আটক করতে পারেন। অন্যদিকে অর্থের মামলা সহ অন্যান্য মামলার ক্ষেত্রেও আদালত বিবাদীর সম্পত্তি রায়ের পূর্বে প্রয়োগ করতে পারেন। তাইলে শুধুমাত্র অর্থের মামলাতে আটক করতে পারেন বিবাদীকে, আর অন্যদিকে অর্থের মামলা সহ অন্যান্য সকল ক্ষেত্রে সম্পত্তি রায়ের পূর্বে ক্রয় করতে পারবেন। এরপরে হলো সময়সীমাগুলো আমরা দেখি। আটক বা ক্রয়ের সময়সীমা: রায়ের পূর্বে আটকের আদেশ দিতে পারেন অনধিক 50 টাকার জন্য 6 সপ্তাহ, আর 50 টাকার বেশি হলে 6 মাস দেওয়ানি কারাগারে আটকের আদেশ দিতে পারেন। পক্ষান্তরে রায়ের পূর্বে ক্রোকের ক্ষেত্রে বিবাদীর সম্পত্তি ক্রোক সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট সময়সীমা 38 আদেশে উল্লেখ করা হয়নি। আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন। এরপরে আমরা পরবর্তী দেখেন প্রশ্ন কি দেখি, যে 12তে কি বলা আছে। 12তে বলতেছে, 38 আদেশের 12 বিধিতে বলতেছে যে যদি কৃষি পণ্য ক্রোকের আদেশ দিতে পারে না যদি উক্ত কৃষি পণ্য কৃষকের দখলে থাকে। যদি কোনো কৃষি পণ্য ক্রোকের আদেশ দিতে পারে না যদি উক্ত কৃষি পণ্য কৃষকের দখলে থাকে। এবং 13 বিধিতে বলতেছে ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালত বা স্মল কজ আদালত রায়ের পূর্বে স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দিতে কি করে পারে না হবে। এখানে স্মল কজেস কোর্টকে রায়ের পূর্বে ক্রোকের আদেশ দিতে পারে না, পারে না। এখানে কি তাহলে আমরা আরেকটা বিষয় দেখি, যেমন ধরেন আহ এটা কি দরকার আছে আর এখানে এই প্রশ্ন দরকার নাই। যেমন বলতেছে যে শরীফ এর পক্ষে 20 লক্ষ টাকা আদায়ের জন্য করিমের বিরুদ্ধে চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মানি শুট মোকদ্দমা দায়ের করা হয়েছে। মামলাটি বিচারাধীন অবস্থায় অবহিত হয় যে করিম চট্টগ্রামের কোথায় ডাবলমুড়ি মুজায় অবস্থিত তার একমাত্র সম্পত্তি 5 কাঠা জমি বিক্রয় করার চেষ্টা করতেছে। তাইলে এখানে বিচার্য বিষয় কি হবে? এই যে মানি শুটের ভবিষ্যৎ ডিগ্রি কার্যকর নিশ্চিত করার জন্য আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে, আলোচনা করতে হবে। সেটা হলো এই যে 38 আদেশে দেওয়ানি কার্যবিধির 1908 94 খ ধারায় 38 আদেশের এখানে কি করতেছে, চেষ্টা করতেছে। তাইলে 6 থেকে 12 ধারার বিধান রায়ের পূর্বে ক্রোক সম্পর্কে আলোচনা করা হয়েছে। 6 থেকে 12 বিধিতে বলা হয়েছে দেওয়ানি মামলা চলাকালীন বিবাদী পরাজিত হওয়ার আশঙ্কায় তার কোনো সম্পত্তি বিক্রয় বা হস্তান্তর করার উদ্যোগ নেয়, তাহলে সম্পত্তি ক্রোকের জন্য বিচারিক আদালতে রায়ের পূর্বে ক্রোকের আবেদন করতে পারবে। তাইলে এখানে দুটাই এক্সকিউজ, সেটা হলো উনি তার সম্পত্তি এক হলো উনি হস্তান্তর করার উদ্যোগ নিতেছে এক অংশ, আর হলো উনি কি করতেছে, এই যে এখতিয়ার সীমানার বাইরে অপসারণের উদ্যোগ নিতেছে। একটা হলো অপসারণ আর একটা হলো হস্তান্তর। তাইলে আপনি হস্তান্তরের নিচে আন্ডারলাইন করেন, অপসারণের নিচে আন্ডারলাইন করেন, দুটাই উদ্যোগ। তাইলে ওনাকে রায়ের পূর্বে ক্রোকের আদেশ দিতে পারবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে হলো আমরা যদি এখানে কিভাবে মামলা করতে হবে, আপনার হলো রায়ের পূর্বে ক্রোকের হলো আপনি 38 আদেশের 5 বিধিও লিখতে পারবেন, আপনি হলো 6ও লিখতে পারবেন, কোনো সমস্যা নাই, দুটোই সঠিক। এই হলো দরখাস্ত লিখলে হলো হলফনামা লিখতে হয়, তফসিল লিখবেন, চৌহদ্দি দিবেন, এরপরে হলো হলফনামাকারী স্বাক্ষর দিবেন, আইনজীবী স্বাক্ষর দিবেন, তাইলে হয়ে গেছে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন মোটামুটি। তাহলে আমরা 38 আদেশটা খুব ভালো করে দেখেছি, আশা করছি বুঝতে পেরেছেন যে 1 থেকে 4 পর্যন্ত অর্থের মোকদ্দমায়, আর হলো 5 থেকে 12 পর্যন্ত হলো রায়ের পূর্বে কি এগুলো সম্পত্তি সংক্রান্ত ক্রোকের আদেশ দিতে পারেন, আর 1 থেকে 4 হলো আটকের আদেশ দিতে পারেন। এই জায়গাটা একটু মনে রাখলেই মোটামুটি একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে, আশা করছি পারবেন। আমরা একটু দেখি, তাইলে আমরা আরেকটা প্রশ্ন দেখার চেষ্টা করি। আপনি দেখবেন আমরা একটু
39 আদেশে চলে যাই, অস্থায়ী নিষেধাজ্ঞাতে চলে যাই, 39 আদেশে যান। এটা পেজটা কত স্যার একটু বলবেন কি? আপনি ও পাইছি, একটু সামনে পরের গেলে, পেজে, পরের পেজে। হ্যাঁ আপনার পরে পেজে আমরা দেখবো যে অস্থায়ী নিষেধাজ্ঞা, টেম্পোরারি ইনজাংশন বলতে আপনি কি বুঝেন, কোন আইনের বিধান বলে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেন, অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদানের পূর্বে আদালত কি কি বিষয়, আপনি কি জানেন অস্থায়ী নিষেধাজ্ঞা কি জিনিস, এটা এই এই নিষেধাজ্ঞাটা কি, বুঝেন এটা? মামলা চলাকালীন সময়ে যেন কোনো ধরনের সম্পত্তি হস্তান্তর করতে না পারে, আকার আকৃতি পরিবর্তন করতে না পারে, বা ধরো এই ধরনের আদেশ দিয়ে রাখে আর কি, কি মামলা চলাকালীন মানে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত। আচ্ছা, এটা হলো অস্থায়ী। আর একটা হচ্ছে হলো ধরেন অন্তর্বর্তীকালীন আদেশ কোনটা? অন্তর্বর্তীকালীন আদেশটা এটাই যে দেখা গেল, আমি এমনিতে বুঝাই বলতেছি স্যার আপনাকে, হুম হুম, বলেন। সেটা হলো যে আমি একটা দরখাস্ত ফাইল করলাম যে আস্তে অন্তর্বর্তীকালীন আদেশের জন্য, সরি আপনার অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য। হুম হুম কিন্তু কোর্ট আমাকে বললো যে আপনি আজকে তো 10 তারিখ, আপনার এইটার হেয়ারিংটা হবে 20 তারিখে। তখন আমি কোর্টের কাছে বললাম যে ঠিক আছে স্যার, হেয়ারিংটা আমাদের 20 তারিখেই হবে, কিন্তু এই 20 তারিখের এই 10 দিনের মধ্যে যদি ও ধরনের কোনো ধরনের ক্ষতি সাধন করে, তার জন্য একটা আদেশ দিয়ে রাখেন। সে এইটাকে আর কি এটাকে অন্তর্বর্তীকালীন। অন্তর্বর্তীকালীন আদেশ। আর আর একটা হচ্ছে হলো আহ, আহ, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা কি জিনিস? বাধ্যতামূলকটা এটা কি স্থায়ী? এটা এটা বাধ্যতামূলকটা হলো এসআর অ্যাক্টে আছে, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 55 ধারাতে আছে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। মানে কোনো কাজ করার জন্য যখন নিষেধ করা হয়, আপনি একটা দেওয়াল তুলে ফেলছে, এখন এটাকে যেন কি করে আবার আগের জায়গায় আগের অবস্থানে ফিরিয়ে দিয়ে দেওয়ালটা যেন ভেঙে দেয়, এটার জন্য একটা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা দেওয়া হয়। ঠিক আছে, এই টাইপের হচ্ছে হলো এগুলো হলো বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। আর একটা হচ্ছে হলো আপনার হলো এখানে হলো একটা হলো স্থায়ী নিষেধাজ্ঞা, তো বুঝেই গেছেন। তাইলে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা, অস্থায়ী নিষেধাজ্ঞা বুঝে গেছেন, অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা বুঝে বুঝে গেছেন, তারপর হলো এটা হলো ম্যান্ডেটরি নিষেধাজ্ঞা অর্থাৎ বাধ্যতামূলক নিষেধাজ্ঞা কি সেটাও বুঝে গেছেন। মোটামুটি এই এই টাইপের নিষেধাজ্ঞাগুলো মোটামুটি আছে আর কি। আমরা একটু দেখি, এই যে অস্থায়ী নিষেধাজ্ঞার কথা বলা আছে হলো আপনার দেওয়ানি কার্যবিধির কোথায়, আপনার হলো 39 আদেশে এই অস্থায়ী নিষেধাজ্ঞার বিধিবিধানগুলো আলোচনা করা হয়েছে। তাহলে দেখেন, দেওয়ানি কার্যবিধির 39 আদেশের 1 ও 2 বিধির অধীন, 1 ও 2 বিধির অধীন আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। আপগ্রেড টু ডে, টাইম তো শেষ হয়ে যাচ্ছে। আর 9 মিনিট পরে আমাদের লাইনটা কেটে যাবে, আবার জয়েন করবেন। তাহলে আহ, দেওয়ানি কার্যবিধির 39 আদেশের 1 এবং 2 বিধির অধীন আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। 39 আদেশের 1 বিধির অধীন কি বলতেছে, সম্পত্তি অর্থাৎ স্থাবর অস্থাবর উভয় সম্পত্তি উভয় ক্ষেত্রেই অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিতে পারে। দেওয়ানি কার্যবিধির 2 বিধির বলা আছে এখানে চুক্তিভঙ্গ, ব্রিচ অফ কন্ট্রাক্ট যে সমস্যাটা আছে, চুক্তিভঙ্গ বা ক্ষতি সাধন হতে বিরত রাখতে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। তাইলে 1 এবং 2 বিধিতেই আপনি নিষেধাজ্ঞাটা চাইতে পারবেন, মঞ্জুর করতে পারবেন। চুক্তিভঙ্গ হইলে স্পেসিফিক যদি কোনো চুক্তিভঙ্গের বিধানগুলো চলে আসে, সেক্ষেত্রে হচ্ছে হলো আপনি কি করবেন, 2 বিধিতে বলবেন। আর যখন আপনি দেখবেন যে কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তির নিষেধাজ্ঞার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি 1 বিধি অনুযায়ী আবেদনটা করবেন। আমরা একটু বিস্তারিত দেখি যে 39 আদেশের 1 বিধির অধীন আদালত কোনো আহ, কোন সম্পত্তির ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন যদি মোকদ্দমার বিরোধীও কোন সম্পত্তি মোকদ্দমার কোন পক্ষ কর্তৃক কি করা হইতে পারে, অপচয় করতে পারে, ক্ষতিগ্রস্ত, হস্তান্তর, বিক্রয়ের আশঙ্কা থাকে, অথবা বিবাদী তার পাওনাদারকে প্রতারিত করার উদ্দেশ্যে তার সম্পত্তি হস্তান্তর বা অপসারণ করার উদ্যোগ নিলে, হুমকি দিলে। তাইলে এই বিষয়গুলো যখন থাকবে তখনই অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করা যাবে। এখন চুক্তিভঙ্গ বলতে কি বুঝায়, আমরা বিধি 2টা একটু দেখি। বিধি 2 বলতেছে যে বিবাদীকে চুক্তিভঙ্গ বা ক্ষতি সাধন করা থেকে বিরত রাখতে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন। অর্থাৎ মোকদ্দমার কোনো ক্ষতিপূরণ প্রার্থনা করা হোক বা না হোক, বিবাদীকে ক্ষতি সাধন করা হতে বিরত রাখতে 39,002 বিধির অধীন অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করতে পারেন। এটা হলো কোনো চুক্তিভঙ্গ বা ক্ষতি সাধন হতে
বিরত রাখতে এই অস্থায়ী নিষেধাজ্ঞা ইয়াটা দেওয়া হয়। এখন অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশের পূর্বে আদালত যে সকল বিষয় বিবেচনা করবেন, কি কি বিষয় দেখবেন, যে আসলে এখানে প্রাইমা ফেসি কেস আছে কিনা। চাইলে আপনি একটা অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন আপনি করতে পারবেন না, ওখানে দৃষ্টতা মামলা আছে কিনা দেখেই বোঝা যায় যে এই মামলাটা আসলে কি মামলা। দেখলেই অনেক কিছু বোঝা যায় না, মানে আপনি আপনার প্রথম দৃষ্টিতে বোঝা যায় যে এই মামলার আসলে প্রাইমা ফেসি কেস আছে কিনা। এরপরে এটা যদি আপনি যদি অস্থায়ী নিষেধাজ্ঞা না দিলে কোনো ক্ষতি হবে কিনা, বা এখানে সুবিধা অসুবিধার ভারসাম্য আছে, যদি না দিলে হ্যাঁ বিবাদীর কি হবে, দিলে বাদীর কি হবে, এই বিষয়গুলো এখানে সুবিধা অসুবিধার বিষয়গুলো দেখবে, এবং জনস্বার্থর বিষয়গুলো আছে, ন্যায় বিচারের কোনো বিঘ্ন হইতেছে কিনা সবগুলো আপনাকে বিচার বিশ্লেষণ করে একটা অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। দেখেন আমরা একটু দেখি, একটু বিস্তারিত দেখি যে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুরের ক্ষেত্রে আদালত যে সকল বিষয় বা নীতিমালা বিবেচনা নিয়ে থাকেন তার মধ্যে অন্যতম হলো প্রাইমা ফেসি কেস। হ্যাঁ, এখানে প্রাইমা ফেসি কেস অর্থ হলো আদালত প্রাথমিকভাবে প্রাথমিকভাবে মনে করবে যে দরখাস্তকারী উক্ত অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ পাওয়ার হকদার বা মোকদ্দমার দাবিকৃত প্রতিকার পাওয়ার ব্যাপারে সে অধিকারী কিনা। চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলার যদি অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনে দেখাতে পারে যে বিরোধী সম্পত্তিতে দখলে আছে, তা আবেদনকারী দৃষ্টিত মামলা অর্থাৎ প্রাইমা ফেসি কেস আছে বলে আদালত গণ্য করবে। এরপরে অপরণীয় ক্ষতি কি? অপরণীয় ক্ষতি হচ্ছে এমন ক্ষতি যে ক্ষতি সাধারণত অর্থ দ্বারা পূরণ করা যায় না, সেটা হলো অপরণীয় ক্ষতি। আর সুবিধা অসুবিধার ভারসাম্য বলতে আসলে কি বোঝায়? অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করলে বিবাদীর যে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, নিষেধাজ্ঞা মঞ্জুর না করলে বাদীর ক্ষতি যদি বিবাদীর চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তখন বিবাদীর বিরুদ্ধে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। এরপরে জনস্বার্থর বিষয়গুলো দেখবে, এই ক্ষেত্রে নিষেধাজ্ঞা মঞ্জুর না করলে কি জনস্বার্থের কোনো ক্ষতি হবে কিনা, ন্যায় বিচার এবং ন্যায় বিচারটা দেখবে উনি আসলে এখানে ন্যায় বিচার ব্যাহত হচ্ছে কিনা এই বিষয়গুলো। আর এরপরে আমরা একটু দেখি 39 মোকদ্দমার যে কোনো পক্ষ, হ্যাঁ, বাদী বিবাদী উভয় অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করতে পারে, এটা একটু আন্ডারলাইন করেন। অর্থাৎ বাদীও পারে বিবাদীও পারে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করতে, মোকদ্দমার যে কোনো পক্ষ এখানে বলা হয়েছে। এবং বলতেছে চুক্তিভঙ্গের ক্ষেত্রে যে কোনো পক্ষ অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করতে পারে, এখানেও যে কোনো পক্ষ পারে। এরপরে হলো শুধুমাত্র মোকদ্দমার পক্ষের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করা যায়, মোকদ্দমার পক্ষ নয় এমন ব্যক্তি বা তৃতীয় পক্ষের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার মঞ্জুর করা যায় না, এটা একটু আন্ডারলাইন করেন। তাইলে কি কি লিখলেন? যে মোকদ্দমার পক্ষ নয় এমন তৃতীয় ব্যক্তির বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না, এটা একটা বিষয়। এরপরে আপনার অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ কখন থেকে এটা কার্যকর হইতে পারে? 39 ও 2 বিধির অধীন অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হলে অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ প্রদানের সময় হতে এমন আদেশটা কার্যকর হবে। এখন পরীক্ষায় আসতে পারে অস্থায়ী নিষেধাজ্ঞা বা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা মধ্যে পার্থক্য কি, এগুলো আপনারা দেখবেন। এখানে সংজ্ঞাগত পার্থক্য রয়েছে। হ্যাঁ, তারপরে একটা অন্তর্বর্তীকালীন তো বুঝেন, অস্থায়ী নিষেধাজ্ঞা বুঝে গেছেন, ধারাগত পার্থক্য বুঝে গেছেন। হ্যাঁ, 39-1-2 বিধিতে আপনার কি আছে, আপনার অস্থায়ী নিষেধাজ্ঞার কথা বলা আছে। আর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার বিষয়টা কোথায় বলা আছে? 39 আদেশের 5 ক অনুযায়ী আদালত অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন, এগুলো একটু মাথায় রাখতে হবে। এবং 53-তেও সুনির্দিষ্ট প্রতিকার আইনের 53 ধারাতেও আপনার অস্থায়ী নিষেধাজ্ঞার কথা বলা আছে। ঠিক আছে, এখানে যেরকম আছে সুনির্দিষ্ট প্রতিকার আইনেও আছে। এরপর নোটিশের বিষয় আছে। হ্যাঁ, অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে অবশ্যই প্রতিপক্ষকে নোটিশ দেওয়াটা বাধ্যতামূলক। পক্ষান্তরে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার ক্ষেত্রে প্রতিপক্ষকে নোটিশ দেওয়া বাধ্যতামূলক নয়, নোটিশ প্রদান করা ছাড়াই অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন, এই বিষয়। এরপরে দেখেন, এটা অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ আদালতে পরবর্তী আদেশ এমনকি মোকদ্দমা চূড়ান্ত নিষ্পত্তির আগ পর্যন্ত বলবৎ থাকতে পারে। আর অন্তর্বর্তীকালীন আদেশ কখন পর্যন্ত? ওই যে অস্থায়ী নিষেধাজ্ঞার শুনানি পর্যন্ত, ওই দিন পর্যন্ত এটা থাকবে। এরপরে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা চলে যাবে।
এই হলো মোটামুটি কাহিনী কিচ্ছা। এরপরে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ বিবিধ আপিল দায়ের করতে পারেন। অপরদিকে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ অস্থায়ী নিষেধাজ্ঞার শুনানিতে উক্ত আদেশ বাতিল চাইতে পারেন। এগুলো বিষয় আর কি। এরপরে আমরা পরবর্তীতে দেখি যে আপনার অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করলে কি হয়। এখানে আপনি ভায়োলেশন কেস করতে পারবেন। যদি অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করলে সেটা একটা মামলা করা যায়, এটা কেস নতুন করে, এটাকে ভায়োলেশন অর্থাৎ মিসসেলেনিয়াস ভায়োলেশন কেস বলে। হ্যাঁ, ভায়োলেশন মামলা করা যায়। উক্ত ভঙ্গকারী পক্ষের সম্পত্তি প্রয়োগ করার আদেশ দিতে পারে, তাকে 6 মাসের জন্য দেওয়ানি কারাগারে আটক রাখতে পারে এবং উভয় আদেশ দিতে পারেন। এই হলো কাহিনী। তাইলে আমরা এই অস্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে মোটামুটি এই বিষয়গুলো দেখলাম, আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে যদি দেখি যে অপরপক্ষকে শুনানি না দিয়ে অন্তর্বর্তীকালীন বা অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যাবে না। হ্যাঁ, তবে 5 ক অনুযায়ী দেওয়ানি আদালত অপরপক্ষকে শুনানির সুযোগ না দিয়েও না দেওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন বা অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ দিবে না। তবে তবে ইয়ে দিয়ে দিতে পারে, অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশটা না দিলেও অন্তর্বর্তীকালীন আদেশ দিয়ে দেওয়ার একটা হয়তো বিধান আছে। দেওয়ানি কার্যবিধির 39 আদেশের 5 ক বিধির অধীন সরকারি কর্তৃপক্ষকে শুনানির সুযোগ না দিয়ে বা বিধিবদ্ধ আপনার কর্তৃপক্ষের বিরুদ্ধে একতরফা অন্তর্বর্তীকালীন অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। তবে বেসরকারি ব্যক্তি সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আবেদন করলে, বেসরকারি ব্যক্তি যদি সরকারের বিরুদ্ধে যদি আবেদন করে, তাহলে অবশ্যই আপনাকে শুনানির সুযোগ না দিয়ে এই আদেশগুলো মঞ্জুর করবে না। এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। তবে কোনো বেসরকারি ব্যক্তি বা সরকারের বিরুদ্ধে বিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন বা অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেছে, এমন নিষেধাজ্ঞার আদেশ সরকারের কোনো উন্নয়ন কর্মসূচি, উন্নয়ন কর্মকাণ্ডকে যে ক্ষেত্রে বাধাগ্রস্ত করবে, এমন নিষেধাজ্ঞা জনস্বার্থের জন্য ক্ষতিকর হলে। এরপরে হলো আমরা একটু দেখি যে কোনো বেসরকারি ব্যক্তি অন্য কোনো বেসরকারি ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞার আবেদন করলে কি হবে। আমরা এই যে 5 ক অনুযায়ী দেখছি যে 39 আদেশের 5 ক অনুযায়ী আমরা দেখেছি যে একজন বেসরকারি ব্যক্তি যদি অন্য বেসরকারি ব্যক্তির বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন বা অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করলে এমন ক্ষেত্রে আদালত অপরপক্ষকে একটা নোটিশের প্রদান করবে। কিন্তু আদালত যদি মনে করে যে বিলম্বর কারণে নিষেধাজ্ঞা মঞ্জুরের প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হতে পারে, ওই যে আমি যেটা বললাম যে অপরপক্ষকে নোটিশ প্রদান না করেই অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারবে। স্যার, আমার কথা শোনা যাচ্ছে স্যার? যাচ্ছে তো? মানে আমি জুমে জয়েন করছি তো হঠাৎ করে, আমি যে আপনি লিংক দিচ্ছেন আমার লাইনটা কেটে যাবে। হ্যাঁ, 1 মিনিটের মধ্যে কেটে যাবে। নতুন আপনার রায়ের পূর্বে গ্রেপ্তার, রায়ের পূর্বে ক্রোক, এটা আমরা শুরু করছিলাম 38 আদেশে 1 থেকে আপনার 4 পর্যন্ত রায়ের পূর্বে আটকের বিধিবিধানগুলো বলা আছে। আর এরপরে হলো রায়ের পূর্বে ক্রোকের বিধিবিধান গুলো বলা আছে হলো আপনার হলো 5 থেকে 12 পর্যন্ত বা 13 পর্যন্ত। এরপরে হচ্ছে হলো আমরা 39 আদেশটা একটু দেখেছিলাম। 39 আদেশে এখানে দুটা জিনিস আছে, একটা হলো আপনার হলো অস্থায়ী নিষেধাজ্ঞা, আর একটা হচ্ছে হলো অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। আমরা অস্থায়ী নিষেধাজ্ঞা কি জিনিস এবং অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা কি জিনিস এগুলো আমরা বিস্তারিত আলোচনা করছি। আগের ক্লাসের রেকর্ডিংটা পাবেন, আমি ইউটিউবে আপলোড দিয়ে দিব, আপনারা ওখান থেকে শুনে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আমরা একটু পরবর্তী ইয়া থেকে শুরু করি, এরপরে হয়ে যাবে ইনশাল্লাহ, দুইটাই একসাথে করে আপনারা পেয়ে যাবেন। এরপরে দেখেন আমরা প্রশ্ন 39 আদেশ মোটামুটি আমাদের শেষ, কিন্তু আমরা আরো কিছু জিনিস দেখি যে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকারটা কি হইতে পারে। অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ 39 আদেশের 1 এবং দূর করতে পারেন, অর্থাৎ যদি অপচয় হয়, ক্ষতিগ্রস্ত হয়, সম্পত্তি হস্তান্তরিত হওয়ার আশঙ্কা থাকলে অথবা বিবাদিতার পাওনাদারকে প্রতারিত করার উদ্দেশ্যে সম্পত্তি হস্তান্তর করলে সেটা হলো 1। আর 2 বলতেছে হলো কোনো চুক্তিভঙ্গ বা ক্ষতি সাধিত হতে বিরত রাখার জন্য 2 অস্থায়ী নিষেধাজ্ঞার এই আপনার মঞ্জুর করা হয়। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে আমরা দেখি অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ 1 বা 2 বিধির অধীন প্রদত্ত হয়। এই যে সংক্ষুব্ধ ব্যক্তি এই আদেশের বিরুদ্ধে কি করতে পারবে? আপিল দায়ের করতে পারবে। কারণ এটি কি 43-এর 1 বিধি অনুযায়ী এটা কি, এটা একটা আপিলযোগ্য আদেশ। এবং অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ বাতিল বা রদের জন্য সংক্ষুব্ধ পক্ষ 39 আদেশের 4 বিধির অধীন আবেদন করতে
পারেন এবং 39 আদেশের 4 বিধির অধীন দায়েরকৃত কোনো আবেদন নামঞ্জুর হলে নামঞ্জুরকৃত আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ বিবিধ আপিল দায়ের করতে পারে। সেটাও 43-এর 1 বিধি অনুযায়ী 39 আদেশের 4 বিধির অধীন আদেশ হলো একটা আপিলযোগ্য আদেশ। এছাড়াও বিশেষভাবে উল্লেখ্য যে 39 আদেশের 1, 2, 4, 10 বিধির অধীন দরখাস্ত মঞ্জুর বা নামঞ্জুর যেটাই হোক সংযুক্ত পক্ষ 43 আদেশের 1 বিধির অধীন উচ্চ আদালতে আপিল দায়ের করতে পারেন। এখন এই যে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করলে আমরা একটু আগেও বলছিলাম এখানে আপনি ভায়োলেশন মামলা করা যায়। এরপরে আমরা আরেকটা প্রশ্ন দেখি, সেটা হলো কমিশন বলতে কি বুঝেন? কমিশন, আমরা কমিশন বিষয়টা দেখি, এটাও গুরুত্বপূর্ণ আছে যে কমিশনটা কি জিনিস। দেওয়ানি কার্যবিধির এটা কোথায় আছে? কমিশন 26 আদেশে কমিশনের বিষয়টা বলা আছে। আমরা দেখেন, আমরা একটু করা শুরু করি। দেওয়ানি কার্যবিধির অধীন কমিশন অর্থ হলো আদালতের কার্যধারার ব্যবহারের প্রয়োজন সাক্ষ্য প্রমাণাদি পেতে বা স্থানীয় তদন্ত করতে বা সম্পত্তি বাটোয়ারা করতে আদালত বা বিচারক কর্তৃক প্রদত্ত ক্ষমতা। অনেক ক্ষেত্রে আদালত কর্তৃক সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্ভব নাও হতে পারে। যেমন সাক্ষী যদি অসুস্থ হয়, সেক্ষেত্রে আদালত কোনো ব্যক্তিকে নিয়োগ করে উক্ত ব্যক্তিকে সাক্ষ্য গ্রহণের ক্ষমতা অর্পণ করতে পারেন। এই নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকেই কমিশন বলে। দেওয়ানি কার্যবিধির 1908-এর 75 থেকে 78 ধারায় এবং আদেশ 26-এ কমিশন সম্পর্কে বলা হয়েছে। এখন আদালত যে সকল ক্ষেত্রে কমিশন ইস্যু করতে পারেন, 4টি ক্ষেত্রে কমিশন ইস্যু করতে পারেন। কি কি ক্ষেত্রে? কোনো ব্যক্তির জবানবন্দি বা সাক্ষ্য গ্রহণ করতে কমিশন ইস্যু করতে পারেন। স্থানীয় বা সরজমিনের তদন্ত অনুষ্ঠানের জন্য কি করতে পারেন? কমিশন ইস্যু করতে পারেন। হিসাব পরীক্ষা বা সমন্বয় করার জন্য কমিশন ইস্যু করতে পারেন। সম্পত্তি বাটোয়ারার জন্য কমিশন ইস্যু করতে পারেন। তারপরে যদি আমরা দেখি যে জবানবন্দি বা সাক্ষ্য গ্রহণ করার জন্য কমিশন, এটা হলো 26 আদেশের 1 থেকে 8 বিধিতেই এই যে জবানবন্দি বা সাক্ষ্য গ্রহণ করার জন্য কমিশনের বিষয়টা বলা আছে। কোনো ব্যক্তি জবানবন্দি গ্রহণের জন্য কোন কোন ক্ষেত্রে আদালত কমিশন ইস্যু করতে পারে সেটা 26 আদেশের 1 বিধিতে উল্লেখ করা হয়েছে। সাক্ষী যদি অসুস্থ হয়, সাক্ষীকে হাজির করার সময় বা ব্যয় সাপেক্ষ হলে ইত্যাদি যে সকল ব্যক্তির জবানবন্দি গ্রহণের জন্য আদালত কমিশন ইস্যু করতে পারবে। এবং 26 আদেশের 4 বিধিতেও আলোচনা করা হয়েছে। কোনো ব্যক্তি আদালতের ইখতিয়ারের বাইরে বসবাস করলে, কোনো ব্যক্তি আদালতের ইখতিয়ারভুক্ত এলাকা ত্যাগ করার চেষ্টা করলে ইত্যাদি। এরপরে হচ্ছে হলো লোকাল ইনভেস্টিগেশন, এটা বলা আছে হলো 9-এ বলা আছে। আদেশ 26 আদেশের বিধি 9-এ বলা আছে লোকাল ইনভেস্টিগেশন সম্পর্কে স্থানীয় বা সরজমিনী তদন্তের বিষয়টা বলা আছে, তখন কমিশন ইস্যু করতে পারেন। কেমনে? এখানেও বলা আছে যে মামলার বিরোধীয় কোনো বিষয় ব্যাখ্যা করার জন্য, কোনো সম্পত্তির বাজার দর, মধ্যবর্তী মুনাফা, ক্ষতিপূরণ, বাৎসরিক প্রকৃত মুনাফা নির্ণয়ের জন্য লোকাল ইনভেস্টিগেশন করতে পারে, করে এই যে কমিশন ইস্যু করতে পারেন। তাহলে এরপরে হলো হিসাব পরীক্ষার জন্য 26 আদেশের 11 বিধিতে বলতেছে যে আপনার কোনো মামলার হিসাবপত্র পরীক্ষা বা সংশোধন করার প্রয়োজন হলে আদালত যাকে উপযুক্ত মনে করেন তাকে কমিশনার হিসাবে নিয়োগ করতে পারেন হিসাবপত্র পরীক্ষা বা সংশোধনের জন্য। এরপর হলো সম্পত্তি বাটোয়ারা করার জন্য। হ্যাঁ, 26 আদেশের 13 এবং 14 বিধি অনুসারে সম্পত্তি বাটোয়ারার জন্য কমিশন ইস্যু করতে পারে। 13-14 বিধি অনুযায়ী আদালত সম্পত্তি বাটোয়ারার জন্য তখনই কমিশন ইস্যু করবে যখন উক্ত বাটোয়ারার বিষয়টি 54 ধারার আওতায় পড়ে না। মোটামুটি তাইলে বুঝা গেছেন যে এই 4টা ক্ষেত্রে কি করতে পারে, কমিশন ইস্যু করতে পারেন। এই 4টা ক্ষেত্রে একটু মুখস্থ রাখবেন। আমরা শর্ট টেকনিকে বলছিলাম, ওই টেকনিকটা দিয়ে মুখস্থ রাখার চেষ্টা করবেন। এরপরে আমরা একটু লোকাল ইন্সপেকশন একটু দেখি। এটা হলো 39 আদেশের 7 বিধি, হ্যাঁ, এবং 18 আদেশের 18 বিধিতে স্থানীয় পরিদর্শন অর্থাৎ লোকাল ইন্সপেকশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। 39 আদেশের 7 বিধির অধীন স্থানীয় পরিদর্শন বা 18 আদেশের 18 বিধির অধীন স্থানীয় পরিদর্শনের মধ্যে পার্থক্য হলো যে 39 আদেশের 7 বিধির অধীন শুধুমাত্র পক্ষগণের আবেদনের ভিত্তিতে স্থানীয় পরিদর্শনের জন্য
আদালত কমিশন নিয়োগ করতে পারে। 39 আদেশের সাথে হলো পক্ষগণের আবেদনের প্রেক্ষিতে কি করতে পারে, স্থানীয় পরিদর্শনের জন্য কমিশন নিয়োগ করতে পারে। অন্যদিকে 18 আদেশের 18 বিধির অধীন আদালত শুধুমাত্র স্বপ্রণোদিত হয়ে অর্থাৎ সোমোটো হয়ে স্থানীয় পরিদর্শনের জন্য কমিশন নিয়োগ করতে পারেন। এখন 39 আদেশের 7 বিধি এবং 18 আদেশের 18 বিধির অধীন আদালত স্থানীয় পরিদর্শনের আদেশ দিতে হলে অবশ্যই সম্পত্তিটি কি হইতে হবে, অবশ্যই মোকদ্দমার বিষয়বস্তু হইতে হবে এবং পক্ষগণের মধ্যকার বিরোধ নির্ণয়ের জন্য এমন স্থানীয় পরিদর্শন আবশ্যক হতে হবে এবং মোকদ্দমার বিষয়বস্তুটি অবশ্যই প্রতিপক্ষের দখলে বা হেফাজতে বা নিয়ন্ত্রণে থাকতে হবে। এরপরে হলো আমরা যদি একটা উদাহরণ দেখি যে মোকদ্দমার সংশ্লিষ্ট বাড়ি পরিদর্শন করে দাবিকৃত ক্ষতি নির্ধারণ করতে, বাড়িটির নির্মাণ কাল নির্ধারণ করতে ইত্যাদি ক্ষেত্রে আদালত স্থানীয় পরিদর্শনের আদেশ দিতে পারেন। আর স্থানীয় পরিদর্শনের জন্য কমিশন নিয়োগের আবেদন মঞ্জুর বা নামঞ্জুর একটি আপিল অযোগ্য আদেশ। এই ক্ষেত্রে সংক্ষিপ্ত পক্ষ রিভিশন করতে পারবেন। কি করতে পারবেন? রিভিশন করতে পারবেন। এখন স্থানীয় তদন্ত বা স্থানীয় পরিদর্শনের মধ্যে পরীক্ষায় পার্থক্য আসতে পারে। এটা সংজ্ঞাগত পার্থক্য কি? একটা হলো স্থানীয় তদন্ত আর একটা হলো স্থানীয় পরিদর্শন। তাইলে মামলার বিরোধীয় বিষয়ে ব্যাখ্যা বা কোনো সম্পত্তির বাজার দর নির্ধারণ, মধ্যবর্তী মুনাফা নির্ণয়, এক্ষেত্রে 26 আদেশের 9 বিধির অধীন যে কমিশন নিয়োগ করা হয় তাকে লোকাল ইনভেস্টিগেশন বলা হয় এবং 26 আদেশের 9 বিধির অধীন উল্লেখিত ক্ষেত্র ছাড়া অন্যান্য ক্ষেত্রে মোকদ্দমার বিষয়বস্তু পরিদর্শনের জন্য যে কমিশন নিয়োগ দেওয়া হয় তাকে লোকাল ইন্সপেকশন বলা হয়। এরপরে ধারা কোথায় পার্থক্যগত, ধারাগত বা আদেশগত পার্থক্য কোথায় আছে? দেওয়ানি কার্যবিধির 75-এর খ ধারায় এবং 26 আদেশের 9 বিধিতে লোকাল ইনভেস্টিগেশনের কথা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর 39 আদেশের 7 বিধি এবং 18 আদেশের 18 বিধিতে স্থানীয় পরিদর্শন অর্থাৎ লোকাল ইন্সপেকশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে দেখেন আদেশের প্রকৃতিটা কেমন। 26 আদেশের 9 বিধির অধীন আদালত স্বপ্রণোদিত হয়ে কি করতে পারে? 9 বিধির অধীন আদালত স্বপ্রণোদিত হয়ে সোমোটো হয়ে বা পক্ষগণের আবেদনের ভিত্তিতে স্থানীয় তদন্তের জন্য কমিশন নিয়োগ করতে পারে না। 39 আদেশের 7 বিধিতে শুধুমাত্র পক্ষগণের আবেদনের ভিত্তিতে অথবা 18 আদেশের 18 বিধিতে আদালত শুধুমাত্র 18 আদেশের 18 বিধিতে শুধুমাত্র স্বপ্রণোদিত হয়ে স্থানীয় পরিদর্শনের জন্য কমিশন নিয়োগ করতে পারেন। এরপর প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা কতদিন? প্রতিবেদন দাখিল করতে হবে অনধিক 3 মাসের মধ্যে। আর স্থানীয় পরিদর্শনের ক্ষেত্রে প্রতিবেদন দাখিল করার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, ইহা আদালতের নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করতে হবে। এরপরে আমরা দেখি যে পক্ষান্তরে স্থানীয় পরিদর্শনের ক্ষেত্রে সম্পত্তিটি প্রতিপক্ষের দখলে থাকা বাধ্যতামূলক স্থানীয় পরিদর্শনের ক্ষেত্রে, আর স্থানীয় তদন্তের ক্ষেত্রে বিরোধী সম্পত্তিটি অন্য পক্ষের দখলে থাকা বাধ্যতামূলক নয়। তাইলে আমরা ইংরেজিতে কি বিষয়টা বুঝি? এটা হলো লোকাল ইনভেস্টিগেশন আর এটা হলো লোকাল ইন্সপেকশন। আশা করছি বিষয়গুলো আপনারা আরো ভালোভাবে পড়লে বিষয়গুলো আয়ত্ত হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আমরা দেখি এই হলো মোটামুটি গল্প। আমরা আরো কিছু প্রশ্ন দেখার চেষ্টা করি। আচ্ছা, পরীক্ষা যদি আসে মামলার খরচ বলতে আপনি কি বুঝেন? যেটা 35-এর ক 35-এর খ, হ্যাঁ, ওই জায়গাগুলোতে বলা আছে। হ্যাঁ, এখানে কিছু অ্যামেন্ডমেন্টও আছে, আমরা একটু পরে বলতেছি। দেখেন মামলার খরচ বলতে কি বুঝেন, দেওয়ানি মামলার খরচ সংক্রান্ত বিধান বলি আলোচনা করুন। এটা আমরা একটু দেখি। তাহলে একটি দেওয়ানি মোকদ্দমা আদালত যে খরচের আদেশ প্রদান করে তা এই মৌলিক উদ্দেশ্য হলো মোকদ্দমা পরিচালনা করার ক্ষেত্রে কোনো পক্ষের যে খরচ হয় তাকে ক্ষতিপূরণ দেওয়া। সাধারণত একটি দেওয়ানি মোকদ্দমা চলাকালে আদালত বিভিন্ন খরচ প্রদানের নির্দেশ দিতে পারেন। তাহলে মোকদ্দমার বিজয়ী পক্ষ সাধারণত খরচ পেয়ে থাকে, সেটা হলো সাধারণ খরচ বা প্রকৃত খরচ, ক্ষতিপূরণের জন্য খরচ এবং বিলম্বের জন্য খরচ। এই হলো মোটামুটি কথাবার্তা। এখন সাধারণ খরচ কোনগুলো? যেমন 35 ধারা অনুযায়ী আদালত কোনো পক্ষকে সাধারণ খরচ বা প্রকৃত খরচ নির্দেশ দিতে পারেন, অর্থাৎ সাধারণ খরচে কোনো নির্দিষ্ট পরিমাণ নাই, এই খরচ আদেশ প্রদান করা আদালতের বিবেচনামূলক ক্ষমতা। এবং 35 ধারায় আদালত মোকদ্দমার সাধারণ খরচের উপর সর্বোচ্চ 6% সুদ প্রদানের আদেশ দিতে পারেন। পক্ষ উক্ত আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন দায়ের করতে
পারে। এটা একটা আপিল অযোগ্য আদেশ, সরি আপিল যোগ্য বলতেছি, এটা একটা আপিল অযোগ্য আদেশ, এটার রিভিশন দায়ের করতে পারে। আরেকটা হলো আপনার হলো ক্ষতিপূরণমূলক খরচ। হ্যাঁ, যেটা 35-এর কথায় বলা আছে ক্ষতিপূরণমূলক খরচ কত টাকা। সর্বোচ্চ আগে ছিল 20,000 টাকা, এখন কত টাকা কেউ কি বলতে পারবেন? 50,000 টাকা। এখন 50,000 টাকা। এখন হলো 20,000 টাকার পরিবর্তে ক্ষতিপূরণ খরচ 50,000 টাকা করা হয়েছে। তবে তবে দেওয়ানি কার্যবিধির 95 ধারা অনুযায়ী যদি মোকদ্দমা চলাকালীন সময়ে আদালত কোনো পক্ষের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা বা রায়ের পূর্বে আটক, রায়ের পূর্বে ক্রোকের আদেশ মঞ্জুর করে, উক্ত পক্ষ যদি মূল মোকদ্দমার জয়লাভ করে, তাহলে অনুকূলে আদালত সর্বোচ্চ 10,000 টাকা ক্ষতিপূরণমূলক খরচ প্রদান করতে পারেন। এখন এটা কিন্তু আবার 10,000-এ আছে, এক্ষেত্রে কিন্তু বাড়ায় নাই, বাড়াইছে হচ্ছে হলো 20,000 জায়গায় হলো 50,000 নাকি, এখানে বাড়ানো হয় নাই। এরপরে হচ্ছে হলো আহ তাহলে এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখ্য যে আপিল এর ক্ষেত্রে ক্ষতিপূরণের খরচ এর আবেদন করা যায় না। তবে ক্ষতিপূরণমূলক খরচ আদেশ 104 ধারা অনুযায়ী এটা একটা আপিলযোগ্য আদেশ। সাধারণত যার বিরুদ্ধে 35-এর ক ধারায় ক্ষতিপূরণমূলক খরচ প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে, শুধুমাত্র সেই ক্ষেত্রে 104 ধারা মোতাবেক উক্ত পক্ষ আপিল দায়ের করতে পারবে। হ্যাঁ, যার অনুকূলে 35-এর ক্ষতিপূরণমূলক খরচ প্রাপ্তির আদেশ দেওয়া হয়েছে, উনি সংক্ষুব্ধ হলে উনি রিভিশন দায়ের করতে পারে। আশা করছি বুঝতে পেরেছেন, এই জায়গাটা গুরুত্বপূর্ণ আছে। আরেকটা হলো বিলম্বের জন্য খরচ। এটা হলো 35-এর খতে বলা আছে। ওই যে বিলম্বের জন্য বলছিলাম না, আপনার হলো ওই যে ধরেন আমরা ওই যে লিখিত জবাবের আগে দিলে একরকম, পরে দিলে একরকম, আগে হলো 2,000, পরে দিলে 3,000, সে বিষয়টা এখানে বলছে যে দেওয়ানি কার্যবিধির 35-এর খ ধারায় বিলম্বের জন্য খরচ সম্পর্কে আলোচনা করা হয়েছে। সাধারণত একটি মোকদ্দমা চলাকালীন সময় অন্তর্বর্তীকালীন দরখাস্ত দায়েরের বিলম্বের কারণে আদালত বিলম্বের জন্য খরচ প্রদান করে থাকে। 35-এর খ ধারা অনুযায়ী বিলম্বের জন্য আদালত সর্বোচ্চ 3,000 টাকা খরচ প্রদান করতে পারেন। 35-এর খ একে বলতেছে যে নির্ধারিত কোনো সময়ের মধ্যে দরখাস্ত বা আবেদন দায়ের করা না হলে 2,000 টাকা বিলম্ব খরচ প্রদানের আদেশ দিতে পারে। এই ক্ষেত্রে যেমন বাদী আর্জি সংশোধনের দরখাস্ত করলে আদালত 14 দিনের মধ্যে কি করতে পারে, আর্জি সংশোধন করার নির্দেশ দিতে পারেন। কি এক্ষেত্রে বাদী যদি উক্ত 14 দিন উত্তীর্ণ হওয়ার পরে আর্জি সংশোধনের আবেদন করে, 35-এর খ ধারা অনুযায়ী উনি কি করবে, বিলম্বের জন্য 2,000 টাকা খরচ প্রদানের নির্দেশ দিতে পারে। আর 35-এর খতে বলতেছে আদালতের মতে মোকদ্দমার কোনো পক্ষ কর্তৃক যে দরখাস্ত বা আবেদন পূর্বেই পেশ করা যেত বা করা উচিত ছিল, তখন যদি এই উক্ত দরখাস্ত বা আবেদন পরবর্তী সময়ে পেশ করা হয়, তাহলে উক্ত বিলম্বের জন্য 3,000 টাকা খরচ প্রদানের আদেশ দিতে পারে। তাহলে এক্ষেত্রে বলতেছে দেওয়ানি মোকদ্দমার বিবাদী আদালতের অনুমতি ব্যতীত সম্ভাব্য প্রথম সুযোগে অথবা লিখিত জবাব দাখিলের সাথে অর্থাৎ সেট অফ দাবি উত্থাপন করতে পারেন। বিবাদী যদি মোকদ্দমার ইস্যু গঠনের পরে সেটা এই সেট অফ দাবি করে 3,000 টাকা বিলম্বের খরচ দিবে, আর আগে হইলে 2,000 টাকা। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা মোটামুটি আজকে এতটুকু পর্যন্ত রাখি, আগামীকালকে আমরা বাকিটাই আলোচনা করব ইনশাল্লাহ। আহ, আজকে আর জুহাইও নাই, আমরা বাকিটা দেখব। আমরা ক্লাসটা ইউটিউবে আপলোড করে দেব, আপনারা ওখান থেকে শুনতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আর কোনো কথাবার্তা আছে আপনাদের কারো? না স্যার, থ্যাংক ইউ। ও রিফর্ম এসেছেন না, আমি খেয়াল করিনি। আর হচ্ছে হলো রাইসুল ভাইয়ের কি অবস্থা, পড়াশোনা চলছে তো? উনি ঘুমাইছে। ঠিক আছে আব্দুর রাজ্জাক ভাই, তাইলে থাকেন, আল্লাহ হাফেজ, কেমন?